আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজিজুল হক, সহকারী শিক্ষক, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়। আজকে আমি নবম এবং দশম শ্রেণীদের সাধারণ বিজ্ঞান অর্থাৎ মানবিক শাখার সাধারণ বিজ্ঞানে দশম অধ্যায় এসো বলকে জানি এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সঙ্গে থাকবা এবং মনোযোগ সহকারে ক্লাসটি দেখবা এবং শুনবা। ক্লাসে যাওয়া যাক। আমরা এসব বলকে জানি, এর শিকন বলগুলো পর্যায়ক্রমে লিখে নিয়েছি। আমি এই সব বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে রয়েছে ধাক্কা ও টান। ধাক্কা এবং টান বল, অর্থাৎ এই অধ্যায়ের নামই হচ্ছে এসব বলকে জানি। বলটা কি এইটা সম্পর্কে আগে আমাদের জানতে হবে। বল কাকে বলে এই সংজ্ঞাটা আগে আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। আচ্ছা, আমরা যখন কোনো বস্তুকে আমার কাছ থেকে দূরে সরে দিতে চাই তাহলে সেখানে আমি ধাক্কা দিই, তার মানে আমরা বলি যে এটা বল প্রয়োগ করেছি। অথবা কোনো বস্তুকে আমরা নিকটে নেব, তখন আমরা হাত ধরে টেনে নিজের দিকে নিয়ে আসি, তখন আমরা কি বলি যে বস্তুটাকে বল প্রয়োগ করে টেনে নিয়ে আসছি। তাহলে বলটা কি? আমরা এইভাবে বলের সংজ্ঞাটা দিতে পারি, যাহা কোনো বস্তুর উপর প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করতে চায় বা গতিশীল করে, অথবা গতিশীল বস্তুর গতি হ্রাস অথবা বৃদ্ধি করতে পারে, তবে তাহাকে বলা হয় বল। তো এই বল সম্পর্কে স্যার আইজ্যাক নিউটন তিনটি সূত্র আবিষ্কার করেছেন। তার এই বলের তিনটি সূত্র এই অধ্যায়ে আলোচনা রয়েছে। আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমে বলের প্রথম সূত্র। বলের প্রথম সূত্রেতে স্যার আইজ্যাক নিউটন বলেছেন, কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম সরল পথে চলতে থাকবে। আমি আবারও বলি, বাইরে থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু সুষম সরল পথে চলতেই থাকবে। এটি বলের প্রথম সূত্র। যেমন এইটি ধরি, এটি একটি বস্তু, এই বস্তুটি ভূমির উপর রয়েছে। এখন এই বস্তুটির উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করি তাহলে এই বস্তু এখানে চিরকাল থাকবে। যেরকম আমাদের বাসা বাড়িতে যে রয়েছে, মানে অনেক বস্তু বা জিনিসপত্র রয়েছে, আমাদের স্কুলে অনেক চেয়ার টেবিল বেঞ্চ রয়েছে, ওগুলোর উপর যদি আমরা বল প্রয়োগ করে না সরাই তাহলে কি ওই বস্তুগুলো ওখানে কিন্তু থেকে যাবে, চিরকালই থেকে যাবে। তাহলে এই বস্তুর উপর যদি বল প্রয়োগ না করি তাহলে এই বস্তুটা এখানে চিরকাল থেকে যাবে। এবং যদি এই বস্তুকে যদি আমি গতিশীল হিসেবে ধরি, তবে এই গতিশীল বস্তুর উপর যদি বল প্রয়োগ না করি তাহলে গতিশীল বস্তু সুষম সরল পথে চিরকাল চলতে থাকবে। এর উদাহরণ যদি দেই, আমরা যখন সাইকেল চালাই, সাইকেলের পেডেল করা যখন আমরা বন্ধ করে দিই তবুও কিন্তু সাইকেল সামনের দিকে যায়, আস্তে আস্তে একসময় যে থেমে যায়, কারণ সাইকেলের চাকা মাটির সাথে ঘর্ষণের ফলে এটা একসময় থেমে যায়। যদি ওই ঘর্ষণ বলটা কাজ না করত তাহলে ওই সাইকেলটা চিরকাল সোজা সরল পথে চলতেই থাকতো। আমরা নিউটনের বলের প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাই। জড়তা জিনিসটা কি? যে বস্তু যেমন রয়েছে ঠিক সেই রকম থাকার প্রবণতাটাই হচ্ছিল তার জড়তা। যে বস্তু যেমন রয়েছে ঠিক তেমনই থাকার যে প্রবণতা বা ইচ্ছা, সেটি জড়তা। তাহলে আমরা জড়তাকে দুভাগে ভাগ করতে পারি, একটি স্থির জড়তা আর একটি গতি জড়তা। এই যে স্থির বস্তু, সে স্থিরই থাকতে চায়, এইটা হচ্ছিল তার স্থির জড়তা। এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীলই থাকতে চায়, এটা হচ্ছিল তার গতি জড়তা। আমরা সুন্দর উদাহরণের মাধ্যমে এটা বুঝতে পারি। আমরা দেখি, আমরা যখন বাসে উঠি, আমরা বাসের সিটে বসে থাকি, হঠাৎ করে বাস যদি সামনের দিকে যাওয়া শুরু করে তাহলে আমরা কি করি? পিছন দিকে হেলে পড়ি। আবার গতিশীল বাস হঠাৎ করে ব্রেক করেছে, তখন আমরা কি করি? এই সামনের দিকে ঝুঁকে পড়ি। এটি সাধারণত জড়তার কারণে হয়ে থাকে। এই স্থিতিশীল বাস হঠাৎ সামনের দিকে চলা শুরু করলে যাত্রীরা পিছন দিকে ঝুঁকে পড়ে, এটি হচ্ছিল স্থিতি জড়তার কারণে বা স্থির জড়তার কারণে। বাসটি স্থির ছিল, বাসের সিটের উপরে বসে থাকা যাত্রী বাসটির সঙ্গে সেও স্থির অবস্থায় রয়েছে, সে স্থির থাকতে চায়। হঠাৎ বাসটি যখন সামনের দিকে যাওয়া শুরু করে তখন সে বসে থাকার নিম্ন অংশ অর্থাৎ যেটুকু অংশ সিটের সঙ্গে রয়েছে সেইটুকু অংশ সামনের দিকে চলে যায় এবং
দেহের উপরের অংশটুকু সামনের দিকে যেতে চান, সে স্থিরই থাকতে চায়, তখন কি হয়ে যায়, আমার নিচের অংশ সামনের দিকে গেছে আর উপরের অংশ একটু যেখানে ছিল সেখানে আছে, তখন কি হয়ে যাবো, আমি হেলে যাব, অর্থাৎ যাত্রীরা তখন পিছন দিকে ঝুঁকে পড়ে। এটি একটা স্থির জড়তার উদাহরণ। আরেকটি স্থির জড়তার উদাহরণ, ধরো একটি টেবিলের উপর একটা কাপড় বিছানো রয়েছে এবং কাপড়ের উপরে অনেকগুলো থালাবাটি রয়েছে। এখন ওই কাপড়টাকে যদি আমি হঠাৎ করে টান দেই, তখন কি হয়, কাপড়টাই শুধু বের হয়ে আসে, ওই টেবিলের উপরে থাকা যে থালাবাটি রয়েছিল তারা সব ওই রকমই থাকে। এটা কিন্তু হয়ে থাকে স্থির জড়তার কারণে। অনেকে দেখা যায় ম্যাজিক শোতে এইরকম আমাদেরকে দেখায়, আসলে এটা হচ্ছিল স্থিতি জড়তার জন্য। আবার আমাদের কোনো শার্টে অথবা আমাদের কোনো কাপড়ে ময়লা লেগেছে, কোথাও কাদা লেগেছে, কোথাও ধুলাবালু লেগেছে, তখন আমরা কী করি, এরকম ঝাড়ি দিই। এই ঝাড়ি দেওয়ার ফলে এটা কিন্তু স্থির জড়তা, স্থিতি জড়তা। ময়লাটা ছিল কাপড়ের সঙ্গে, আমি হঠাৎ করে কাপড়টাকে যখন এখান থেকে টান দিয়েছি, তখন ওই ময়লাটা ওখানেই ছিল কিন্তু কাপড়টা সরে আসছে, বিধায় তখন কী হয়ে যায়, ময়লাটা নিচে ঝরে পড়ে যায়। এটা স্থির জড়তার উদাহরণ। এবার দেখি আমরা গতি জড়তা। আমরা একটা বাসের যখন আমরা বাসে বসেছিলাম, বাসটা সামনের দিকে যাচ্ছে, বাসের সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু গতি অর্জন করি বা আমরাও গতিশীল। হঠাৎ করে বাসটাকে যদি ব্রেক করে, তাহলে আমরা সামনের দিকে ঢুকে যাই। কেন? কারণ ওই যে আমরা যে গতিশীল ছিলাম, বাসের সঙ্গে সঙ্গে আমরাও গতিশীল ছিলাম, আমরা গতিই থাকতে চাই, কিন্তু বাসটাকে যখন ব্রেক করে থামানো হয়, বল প্রয়োগকে যখন থামানো হয়, তখন আমার উপরের অংশ, এইটুকু অংশ গতি জড়তার কারণে সে সামনের দিকে যেতেই হয়, তখন কি করি, আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। ওই জন্য আমরা যখন বাসে চড়ি বা আমরা যখন গাড়ি ঘোড়াতে চড়বো, বিশেষ করে যে সিট বেল্টের ব্যবস্থা রয়েছে, অবশ্যই সিট বেল্ট আমাদের বাঁধা উচিত। কারণ এই সিট বেল্ট বাঁধা থাকলে তাহলে হঠাৎ করে ব্রেক কষলে বা অ্যাক্সিডেন্ট হলে, তাহলে এই যে হঠাৎ করে ব্রেক কষে সামনের দিকে ঝুঁকে যে মাথা সামনের সিটে যে বাড়ি খেয়ে নিহত বা আহত হওয়ার সম্ভাবনা থাকে, তবে এই অ্যাক্সিডেন্টের হাত থেকে আমরা বাঁচতে পারি। এটা আমরা জানলাম জড়তা। এবার আমরা দেখব বলের পরিমাণ এবং নিউটনের দ্বিতীয় সূত্র। আমরা কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করি, কি পরিমাণ বল প্রয়োগ করলাম সেটা কিন্তু পরিমাপ করা যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। স্যার আইজ্যাক নিউটন দ্বিতীয় সূত্রতে কি বলেছেন, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। কি বলেছেন তিনি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তবে এইটা জানার আগে আমাকে দুইটি বিষয় আগে জানতে হবে। একটি হচ্ছিল ভরবেগ কাকে বলে, আরেকটি বিষয় হচ্ছে ত্বরণ কাকে বলে। এই দুটি বিষয় জানলে তাহলে আমরা বলের দ্বিতীয় সূত্রটার গাণিতিক রূপটা সমাধান করতে পারবো। আচ্ছা, ভরবেগ কাকে বলে? ধরি এটা একটা বস্তু, এই বস্তুটির ভর হচ্ছে m এবং এই বস্তুটি গতি অর্জন করেছে বা বেগ অর্জন করেছে, ধরলাম বস্তুটির বেগ v। তাহলে বস্তুটির ভরবেগ কি হবে? ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। ভরবেগকে p দ্বারা প্রকাশ করা হয়, ধরি p সমান mv। এটি হচ্ছে বস্তুর ভরবেগ। এবার আমরা দেখি ত্বরণটা কি। আচ্ছা, ধরি একটি বস্তু এখানে স্থির অবস্থায় রয়েছে, এর প্রথম যে বেগটা থাকে তাকে বলা হয় আদিবেগ। ধরলাম বস্তুটির আদিবেগ u। এখন বস্তুটির উপর বল প্রয়োগ করার ফলে বস্তু এক জায়গা থেকে অন্যত্র চলে গেছে, অর্থাৎ বস্তুর আদিবেগ থেকে শেষের দিকে যে একটা বেগ রয়েছে, ধরি শেষ বেগ v। তাহলে এই যে বেগ আদিবেগ থেকে শেষ বেগে গেল, বেগের যে একটা পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তন হতে সময় লেগেছে t। এই যে বস্তুর যে বেগের পরিবর্তন হলো, সময়ের সাথে যে বস্তুর বেগের পরিবর্তন, এই বেগের পরিবর্তনটাকেই বলা হয় ত্বরণ। অর্থাৎ সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। ত্বরণকে a দ্বারা প্রকাশ করা হয়। a সমান কি লেখা যায়? v মাইনাস ইউ ডিভাইডেড টি। অর্থাৎ শেষ বেগ থেকে আদি বেগ অর্থাৎ বেগের পরিবর্তন হয়েছে কখন? সময়ের সাপেক্ষে। তাহলে শেষ বেগ v, আদিবেগ ইউ, তাহলে শেষ বেগ মাইনাস আদিবেগ ভাগ সময়, ত্বরণ সমান এটা লেখা যায়। এখন আমরা বলের যে দ্বিতীয় সূত্রটা, নিউটনের যে দ্বিতীয় সূত্রটা, সেটাকে যদি ব্যাখ্যা করতে যাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যে ধরি m ভরের একটা বস্তুর আদিবেগ হচ্ছে ইউ এবং এই বস্তুটির উপরে f পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। f পরিমাণ বল প্রয়োগ করার ফলে বস্তুটির t সময় পর শেষে একটি বেগ হয়েছে, শেষ বেগটা হচ্ছে v। বস্তুর ভর যেটা সেটাই তো রয়েছে, বস্তু একটাই। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা?
টি সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন হয়েছে। তাহলে এখানে বস্তুর প্রথম বা আদি ভরবেগ আমরা যদি লিখি এখানে আদি ভরবেগ এখানে এম ইউ, তাহলে শেষ ভরবেগ, শেষের ভর এবং বেগ এই দুটোর গুণফল, শেষ ভরবেগ এম ভি। তাহলে এটার যে পরিবর্তন হয়েছে কি সময়ে, টি সময়ে ভরবেগের পরিবর্তন হয়েছে, তাহলে আমরা লিখতে পারি টি সময়ে ভর বেগের পরিবর্তন, তাহলে কি শেষ বেগ বিয়োগ আদি বেগ, এটাই তো বেগের ভরবেগের পরিবর্তন, তাহলে এম ভি মাইনাস এম ইউ। অতএব একক সময়ে ভরবেগের পরিবর্তন কি লিখতে পারি আমরা, যে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি। এই যে একক সময়ে ভরের পরিবর্তন এটাকে কিন্তু আবার ত্বরণ বলা হয়। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে রয়েছে এম, এখানেও এম, আমরা এমটাকে কমন নিলাম, তাহলে এখানে পাচ্ছি ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে এখানে আমরা কি পেলাম, যে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি একটু আগে দেখেছি এর পরিবর্তে লেখা যায় এ অর্থাৎ ত্বরণ, তাহলে আমরা এর পরিবর্তে লিখব এ, তাহলে আমরা লিখতে পারি এম এ। তাহলে এই যে ভরবেগের যে পরিবর্তন সেই ভরবেগের পরিবর্তনটা হচ্ছে এম এ। আচ্ছা, এই ভরবেগের পরিবর্তন কার সমান, ওই যে প্রযুক্ত বলের সমানুপাতিক বা সমান। তাহলে আমরা লিখতে পারি প্রযুক্ত বল যদি এম হয় তাহলে আমরা লিখতে পারি এম সমান সমান এফ সমান সমান এম এ। প্রযুক্তি বল যদি এফ হয় তাহলে এই এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটির ভরবেগের পরিবর্তন হয়েছে এম এ, তাহলে আমরা লিখতে পারি এফ সমান এম এ। এটা হচ্ছে বলের নিউটনের দ্বিতীয় সূত্র। আমরা এই সূত্র দিয়ে যে গাণিতিক সমস্যাগুলো থাকবে সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো। এবার যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বলের ক্রিয়া এবং প্রতিক্রিয়া। হ্যাঁ, বলের 3 নাম্বার সূত্র স্যার আইজ্যাক নিউটন বলের যে তৃতীয় সূত্রটি প্রদান করেছেন এটি সবার জানা, সবাই এই সূত্রটা ইউজ করে থাকে, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। কেমন, আমি যদি একটা দেয়ালকে থাবা দিই বা একটা দেয়ালকে আমি ধাক্কা দিই, আমি জোরে একটা দেয়ালে থাবা দিলাম, তাহলে আমার হাতে কিন্তু লাগবে, কারণ আমি হাত দিয়ে দেয়ালে বল প্রয়োগ করেছি। সে আবার কি করছে, বিপরীত দিকে আমাকে সমান পরিমাণ বল প্রয়োগ করেছে, যার ফলে আমার হাতে আমি আঘাত পেয়েছি। তো ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল কিন্তু সমান, কিন্তু প্রতিক্রিয়া বল সেটা হচ্ছে বিপরীত। কেমন, ধরি এ একটি বস্তু, এ একটি বস্তু, তো দুটি বস্তু যদি একই দিকে অগ্রসর হচ্ছে, সামনের দিকে যাচ্ছে দুটো বস্তুই, পিছনের বস্তু যেটা ছিল তার বেগ বেশি, দ্বিতীয় সামনে যে বস্তু তার বেগ কম, তাহলে একসময় কি করবে, একসময় গিয়ে এই পিছনকার বস্তু সামনের বস্তুর উপর বল প্রয়োগ করবে, সংঘর্ষ হবে, বল প্রয়োগ করবে। ধরি সেই বল প্রয়োগ ক্রিয়া বল হচ্ছে F1, সঙ্গে সঙ্গে ওই সময়ের মধ্যেই দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর উপর আবার বল প্রয়োগ করবে, সে প্রয়োগকৃত বল হচ্ছে F2, কিন্তু দ্বিতীয় বস্তু বল প্রয়োগ করবে কিন্তু পিছন দিকে। এই যে প্রথম যে বস্তু সে বল প্রয়োগ করবে সামনের দিকে, দ্বিতীয় বস্তু বল প্রয়োগ করবে তার পিছন দিকে, অর্থাৎ এটি ক্রিয়া বল, এটি প্রতিক্রিয়া বল, দুই বল কিন্তু সমান, কিন্তু এই যে দ্বিতীয় যে বল সেটা হচ্ছে বিপরীত দিকে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো F1 সমান সমান মাইনাস F2, অর্থাৎ এটা ক্রিয়া বল প্রতিক্রিয়া বল দুইটা সমান, তবে প্রতিক্রিয়া বলটা হয় কোন দিকে, বিপরীত দিকে। এই নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করে আমরা বেশ কয়েকটা উদাহরণ দিয়ে আমরা কোথায় কোথায় তৃতীয় সূত্র ব্যবহার করি। এই যে আমরা মাটির উপর দিয়ে হাঁটা চলা করি, এই হাঁটা চলাটা এইটা নিউটনের তৃতীয় সূত্রকে নিয়ম মেনে চলে। কেমন, আমি যখন একটা পা আমার মাটিতে রাখি, অর্থাৎ মাটিতে পা রাখা মানে আমি মাটিতে বল প্রয়োগ করেছি, প্রতিক্রিয়া বল হিসাবে আমি কি করি, আমার অন্য একটি পা উপর দিকে উঠে আসে। এই যে আমরা তখন একটা পা উপরের দিকে তুলে আবার সামনের দিকে ফেলাই, তখন আমরা যে হাঁটতে পারি, এটি কিন্তু নিউটনের তৃতীয় সূত্র মেনে চলে। আমরা যখন নৌকা থেকে নামি, আমি নৌকা থেকে পাড়ে গিয়ে নৌকা থেকে নামি, যখন নৌকা থেকে নামতে যাই, আমি যখন লাফ দেই নৌকা থেকে, তখন কিন্তু নৌকা পিছন দিকে যায়, আমার ক্রিয়া বল সামনের দিকে, প্রতিক্রিয়া বল পিছনের দিকে হওয়ার ফলে নৌকা কিন্তু পিছন দিকে
যায়, যার ফলে এই নৌকা থেকে নামার বিষয়টা অনেক সাবধানতার সঙ্গেই আমাদের নামতে হয়, কারণ এখানে নামতে গিয়ে অনেক লোকটাই এই কারণেই পড়ে যায় যে ক্রিয়া বল করে প্রতিক্রিয়া বল, পানির উপর নৌকা থাকার কারণে ঘর্ষণ কম হওয়ার কারণে প্রবাহী ঘর্ষণের ফলে নৌকাটা পিছন দিকে চলে যায়, তখন মানুষটা পড়ে যায়, এরকম হয়ে যায়। আর একটা মজার ব্যাপার যে রকেট রয়েছে, আকাশে যে বিমান চলে, এরা নিউটনের তৃতীয় সূত্রকে মেনে চলে। আমরা দেখি যখন রকেট চলে তার পিছন দিয়ে অনেক ধোঁয়া বের হয়, অর্থাৎ জ্বালানি ক্ষয় করে যখন ধোঁয়াগুলো অর্থাৎ গ্যাস থেকে পিছন দিকে ক্রিয়া করে, প্রতিক্রিয়া হিসেবে রকেটটা সামনের দিকে চলে যায়। বিমানের যে পাকা রয়েছে, পাকাতে যে ইঞ্জিন রয়েছে, ইঞ্জিনে বিশাল বড় বড় ফ্যান রয়েছে, ফ্যানটা যখন ঘোরে তখন প্রচণ্ড বাতাসের সৃষ্টি হয়, বাতাস পিছন দিকে ক্রিয়া করে এবং তখন বিমানটা সামনের দিকে অগ্রসর হয়। এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, এটা নিউটনের তৃতীয় সূত্রকে মেনে চলে। এটি হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। আমরা আবার মেলাতে যাই, আমরা যে বেলুন কিনি, যে বাঁশিওয়ালা বেলুন রয়েছে, ফোঁ দিলে বেলুনটা ফুলে ওঠে, যখন আমরা ফোঁটা বন্ধ করে দিই তখন বাঁশিটা কিন্তু বাজে। ওই অবস্থায় যদি আমি বাঁশিটাকে ছেড়ে দিই তখন বেলুনটা কী করে উপর দিকে উঠে যায়, উপর দিকে উঠে যায়। কেন যায়? কারণ বেলুনের ভিতরে যে বাতাসটা রয়েছিল ওই বাঁশির মধ্য দিয়ে যখন বাইরে বের হয়ে আসে, এটা হচ্ছে ক্রিয়া বল, প্রতিক্রিয়া হিসেবে বেলুনটা সামনের দিকে উড়ে যায়। এটা নিউটনের তৃতীয় সূত্রকে ফলো করে বা মেনে চলে। এটা গেল নিউটন বলের 3 নাম্বার সূত্র। এবার দেখি আমরা বলের প্রকৃতি। বলের প্রকৃতি, এখানে বল, মৌলিক বল 4 প্রকার। পৃথিবীতে যতগুলো বল রয়েছে আমরা কিন্তু বলকে যদি দুটি ভাগে ভাগ করি, একটা মৌলিক বল, একটা যৌগিক বল। মৌলিক বল সাধারণত 4 প্রকার। কি? একটা মহাকাশীয় বল, তড়িৎ চুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। এখন এগুলো আমরা একটু আলোচনা করি। মহাকাশ বল, মহাকাশ বল, মহাকাশ বলটা কি? আমরা জানি মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে বলা হয় মহাকাশ বল। মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই কিন্তু একে অপরকে আকর্ষণ করে, তবে এই বলের পাল্লা বা এই পরিমাণ অত্যন্ত নগণ্য, যেটা আমরা কল্পনাই করি না, অথবা আমরা কখনো এটা অনুভবও করি না। এটা হচ্ছে মহাকাশ বল। 2 নম্বর তড়িৎ চুম্বক বল। তড়িৎ চুম্বক বল, চুম্বক বল। আচ্ছা, তড়িৎ চুম্বক বলটা কি? এটা বোঝার জন্য আমরা যদি একটা উদাহরণ দিতে পারি, শীতকালীন সময়ে যখন চিরুনি দিয়ে আমরা মাথা আঁচড়াই, ওই চিরুনির সঙ্গে কয়েকটা কাগজের টুকরা যদি আমরা পাশাপাশি নিই, তখন দেখব যে কাগজের টুকরাটাকে চিরুনি তার নিজের দিকে আকর্ষণ করছে। আমি প্লাস্টিকের চেয়ারে বসতে নিয়েছি, আমার হাতের যে লোমগুলো রয়েছে প্লাস্টিক চেয়ারের সঙ্গে ঘর্ষণ খাওয়ার ফলে দেখবে এই লোমগুলো একদম খাড়া হয়ে গেছে। এই যে ঘর্ষণ খাওয়ার ফলে, চিরুনিতে মাথার চুলের সঙ্গে ঘর্ষণ খাওয়ার ফলে এখানে চিরুনির মধ্যে আধান বা বিদ্যুতের সৃষ্টি হয়েছে। এই বিদ্যুতের সৃষ্টি বা আধান সৃষ্টি হওয়ার ফলে এই আধান অন্য একটা আধানকে, বিপরীতধর্মী আধানকে তার নিজের দিকে আকর্ষণ করে এবং সমধর্মী আধান তার পরস্পরকে বিকর্ষণ করে। এই যে আকর্ষণ এবং বিকর্ষণ বল, এই বলটি হচ্ছে তড়িৎ চুম্বক বল। আমরা জানি এই তড়িৎ চুম্বক বলের পাল্লা এই মহাকাশীয় বলের চাইতে বিলিয়ন বিলিয়ন বা ট্রিলিয়ন গুণ বেশি, অর্থাৎ এর মান 10⁻36 গুণ বেশি। এবার 3 নম্বরে দেখব আমরা দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলটা কি? দুর্বল মানে শক্তিশালী না, দুর্বল। এই বলটা কি? এই যে পরমাণু যে কণিকাগুলো দ্বারা তৈরি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পরমাণুকে ভাঙলে 3টি কণিকা পাওয়া যায়। এই কণিকাগুলোর মধ্যে যে একটা আকর্ষণ বল থাকে, এই বলটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এই বলের মান অত্যন্ত কম। এই দুর্বল নিউক্লিয় বলের পাল্লা 10⁻18। এবার আমরা দেখব 4 নম্বর বল, মৌলিক বল, সবল নিউক্লিয় বল। এই বলটা হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলটা কি? আমরা জানি একটি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। মনে করি এটি একটি পরমাণু, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভেতর থাকে প্রোটন এবং নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রন একে অপরকে নিজেদের যে বলে আকর্ষণ করে, এই আকর্ষণ বল, নিউক্লিয় বল, এটাই হচ্ছে সবল নিউক্লিয় বল। আমরা বলের প্রকৃতি সম্পর্কে জানলাম। এবার আমরা দেখি
এছাড়াও বলের প্রকৃতির মধ্যে রয়েছে আমরা বলি স্পর্শ বল, আরেকটি হচ্ছে অস্পর্শ বল। স্পর্শ বলটা কি? যখন আমরা কোনো বস্তুকে বল প্রয়োগ করে স্পর্শ করে বল প্রয়োগ করি, এটাকে বলা হয় স্পর্শ বল। আমি একটা গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়ে সামনের দিকে ঠেলে দিচ্ছি, আমি কিন্তু গাড়িটাকে স্পর্শ করার পর বল প্রয়োগ করেছি, এটাকে বলা হয় স্পর্শ বল। অস্পর্শ বল কি? কিছু কিছু বল আছে দুটি বস্তুর মধ্যে স্পর্শ হতে হয় না, অথচ একটি বস্তু আর একটা বস্তুর উপর বল প্রয়োগ করতে পারে। কেমন? আমি যদি কল্পনা করি যে এটি একটা চুম্বক দ্বন্দ্ব, এটি একটা লোহা, আমি দুটোকে কিন্তু স্পর্শ করবো না, কাছাকাছি নিয়ে যাব, তখন কি করবে? চুম্বকটা এই লোহার দ্বন্দ্ব টুকরাটাকে সে তার নিজের দিকে আকর্ষণ করবে। এই যে তারকে একে স্পর্শ না করে দূর থেকে একটা আরেকটাকে যে আকর্ষণ করতেছে, এই ধরনের বলটাকে বলা হয় অস্পর্শ বল, অর্থাৎ যে বলটাকে স্পর্শ করে প্রয়োগ করা হয় না। এছাড়া রয়েছে সাম্য বল, অসাম্য বল। সাম্য বলটা কি? আমি যে বল প্রয়োগ করেছি সেই বল প্রয়োগ করার ফলে কোনো ফলাফল পাইনি বা কোনো লব্ধি বা পাইনি। আমি বল প্রয়োগ করেছি ঠিকই, বল প্রয়োগ করার ফলে যে একটা ফলাফল পাওয়া, আমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করেছি, বল প্রয়োগ করার ফলে হয় বস্তুটা সরে যাবে অথবা তার আমার নিকটে আসবে, কিন্তু তা কোনো কিছু হয় নাই। তবে এই ধরনের বলটা হচ্ছে সাম্য বল। কেমন? আমি যদি দেয়ালটাকে ধাক্কা দিই, দেওয়ালও পিছন দিকে যাবে না, আমিও যাচ্ছি না, দুজন নিজের জায়গাতেই রয়েছি, এটা সাম্য বল। এটা কারণ কি? আমি যে পরিমাণ দেয়ালে বল প্রয়োগ করেছি, ঠিক বিপরীত দিক থেকে দেয়াল ঠিক সম পরিমাণ বল প্রয়োগ করেছে, দুই বল সমান, যার ফলে কেউ কোন দিকে যায় নাই। এটা মজার ব্যাপার, আমরা অনেক স্কুলে বা অনেক খেলা প্রতিযোগিতায় দেখি যে একটা রশির মাঝে এরকম একটা রশি, মাঝে একটা রুমাল বেঁধে দিয়ে দুই পাশের থেকে লোকজন দুই দিকে টানে, এখানে এরকম গোলাকার দাগ রয়েছে, এদিক থেকে মানুষ এইদিকে টানতেছে, এদিকের মানুষ ওই দিকে টানতেছে। এখন দেখা যাচ্ছে যে দুই দিকের বল যদি সমান হয়, তাহলে এই বস্তুটা এইদিকেও যায় না ওইদিকেও যায় না, এই বরাবরই থাকে। তার মানে এই বল আর এই বল সমান, এই বলটা হচ্ছে সাম্য বল। অসাম্য বল কি? এখন এটাই অসাম্য বল হয়ে যাবে, এরা এদিকে টানতেছে, এরা ঢিল দিয়েছে অর্থাৎ ছেড়ে দিয়েছে, তার মানে শুধু একদিকের বল ক্রিয়া করেছে, বস্তুটা এদিকে চলে আসবে, তখন তো কিন্তু আর সমান বল নেই। এটা হচ্ছে অসাম্য বল। যেমন একটা বস্তুকে আমি যদি সুতার সাহায্যে ঝুলিয়ে রাখি, এটা কিন্তু সাম্য বল। পৃথিবী বস্তুটাকে নিচের দিকে আকর্ষণ করছে এবং ওই বস্তুটাকে সুতা তার উপর দিকে টান বল দ্বারা টেনে আছে, এই সুতার টান বল, পৃথিবীর আকর্ষণ বল, দুটি সমান, বিদায় বস্তুটা এরকম ঝুলে রয়েছে, এটা সাম্য বল। আমি এখন দড়িটাকে কেটে দেবো, সুতাটাকে কেটে দেবো, বস্তুটা নিচে পড়ে যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে সুতার যে উপর দিকে টান বল ছিল সেই বলটা নেই, শুধু পৃথিবীর আকর্ষণ বল রয়েছে, যার ফলে বস্তুটা নিচের দিকে পড়ে গিয়েছে। এটা হচ্ছে অসাম্য বল। এবার আমরা দেখি ঘর্ষণ বল। কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, আমরা বল প্রয়োগ করার ফলে বস্তু যখন সামনের দিকে যাওয়া শুরু করে দেয়, এখানে বলটা দুইটি ভাগে ভাগ হয়ে যায়, একটি বল ঘর্ষণ হয়ে যায়, আর একটি বল দ্বারা বস্তুর ত্বরণের সৃষ্টি হয়। তবে এই কীরকম? এটি একটা রাস্তার উপর ধরি একটা গাড়ি, আমি এর উপর যখন পরিমাণ বল প্রয়োগ করলাম, এখানে বল দুটি ভাগে ভাগ হয়ে যাবে, একটি বল দ্বারা বস্তুর সামনের দিকে যাবে, আর একটি বল বস্তুর মাটির সঙ্গে ঘষা খাবে। যে বস্তুটা মাটির সাথে ঘর্ষণ হচ্ছে, এটা ঘর্ষণ বল, এই বলটা কাজ করবে বিপরীত দিকে, এই বলটা কাজ করবে বিপরীত দিকে। আমি যদি বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করি এবং এখানে ঘর্ষণ বল যদি 20 নিউটন হয়, তবে কি হবে? এই 50 থেকে 20 বাদ দিলে থাকে 30, এই 30 নিউটন বল দ্বারা বস্তুটি ত্বরণ সৃষ্টি হয়ে সামনের দিকে যাবে। অর্থাৎ ঘর্ষণ বল সবসময় পিছন দিকে, অর্থাৎ প্রয়োগকৃত বলের বিপরীত দিকে ঘর্ষণ বলটা ক্রিয়া করে। তবে এই ঘর্ষণ বল 4 প্রকার। একটা স্থিতি ঘর্ষণটা কি? দুইটি তল, একটি তলের সাপেক্ষে আরেকটি তলে বা একটি তলের সাপেক্ষে আরেকটা তল যখন একে অপর সাপেক্ষে যখন স্থির থাকে, গতিশীল নয়, তাহলে এই দুটির মাঝে যে ঘর্ষণ, এটাকে বলা হয় স্থিতি ঘর্ষণ। আমার এটা হাত স্থির অবস্থায় রয়েছে, এর উপর আমি এই মার্কারটা রেখেছি, তাহলে এই মার্কারের তল এবং এই আমার হাতের তল দুটি কিন্তু একে অপরকে স্পর্শ করে রয়েছে বা স্থিতি অবস্থায় একটা আরেকটার সাথে ঘর্ষণ হয়ে রয়েছে, এই ধরনের ঘর্ষণকে বলা হয় স্থিতি ঘর্ষণ। 2 নম্বর গতি ঘর্ষণ। কোনো গতিশীল বল যখন ধরি এটা এই ট্রাকটা সামনের দিকে যাচ্ছে, গতিশীল অবস্থায় রয়েছে, এই অবস্থায় থাকার ফলে এই যে এই ট্রাকের চাকা বা ট্রাকের যে অংশগুলো ঘর্ষণ হচ্ছে,
এই ধরনের বলটাকে বলা হচ্ছে গতিশীল বল। এবার দেখব আমরা আবর্তন বল বা আবর্ত বল। এইটা কি? যে আমরা দেখি যে চাকা, চাকা কিন্তু এটা মাটি ধরি, এটি একটা চাকা, এটি একটি চাকা। এই চাকা মাটির উপর দিয়ে কিন্তু গড়িয়ে গড়িয়ে যায়, অর্থাৎ এটি যখন গড়িয়ে যায় আবর্তন করতে করতে সামনের দিকে যায়। এই যে চাকার যেটুকু অংশ ভূমির সঙ্গে থাকে ঘর্ষণ খায়, এই চাকাটা এটার নিচ দিকে যায়, এইটুকু অংশ উপর দিকে যায়। এই যে আবর্তন করতে করতে যায়, আবর্তনের ফলে যে ঘর্ষণের সৃষ্টি হয়, এই বলকে বলা হয় আবর্ত ঘর্ষণ। আরেকটি হচ্ছে প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণটা কি? বায়ু এবং পানি এই দুটি প্রবাহী পদার্থ, পানি প্রবাহিত হয়, বায়ু প্রবাহিত হয়, এই দুটির সঙ্গে যখন ঘর্ষণ হয় এই ঘর্ষণটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। কেমন? যখন উপর থেকে অর্থাৎ বিমান থেকে ঝাঁপ দেয় প্যারাশুট নিয়ে, তখন যখন বিমান থেকে পড়তে নেয় প্যারাশুটটা তখন এরকম মেলে যায়। আচ্ছা ধরি যে এটা একটা প্যারাশুট, এই প্যারাশুট দিয়ে যখন নিচের দিকে নামে তখন বাতাস কী করে? এই প্যারাশুটের গায়ে লাগে, লেগে এইদিক সাইড দিকে চলে যায়, বাতাস এই দিকে এখানে ঘর্ষণ খেয়ে বাইরের দিকে চলে যায়। এই যে প্যারাশুট নিচের দিকে যে বল প্রয়োগ করে পড়তেছে, বাতাস তার বিপরীত দিক থেকে বল প্রয়োগ করার ফলে এই বস্তুটার যখন বেগ আস্তে আস্তে কমে যায়, অর্থাৎ এই বাতাসটা এরকম বাড়ি খেয়ে প্রবাহিত হয়ে বেঁকা দিক হয়ে চলে যায়। এই ধরনের এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। এছাড়া আমরা পুকুরে বা পানিতে যখন সাঁতার কাটি, আমরা হাত দিয়ে পানিটাকে এরকম পিছন দিকে ঠেলা দিয়ে আমরা সামনের দিকে যাই। হাতের সঙ্গে পানির যে ঘর্ষণ বল, আমার শরীরের সঙ্গে পানির যে ঘর্ষণ বল, এই ঘর্ষণটাকে বলা হয় প্রবাহী ঘর্ষণ। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এই ঘর্ষণ আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটা যেমন গুরুত্বপূর্ণ আমাদের, এটা ঘর্ষণ ছাড়া আমরা কখনো চলতেই পারবো না। আমি যে দাঁড়িয়ে রয়েছি এটি ঘর্ষণের কারণে, আমার পা মাটির সঙ্গে ঘর্ষণের ফলে আমি দাঁড়িয়ে রয়েছি। আমরা চলি, আমরা গাড়ি ঘোড়াতে চলি, আমরা গাড়ি ঘোড়া ব্রেক করি, থেমে যায়, এগুলো সব কিছু ঘর্ষণের কারণেই হয়ে থাকে। তার মানে ঘর্ষণ ছাড়া আমরা কখনো চলতেই পারতাম না। আবার বেশি ঘর্ষণের ফলে আমাদের সমস্যা, ইঞ্জিনের পার্টস ক্ষয় যায়। আমরা যে আমাদের পায়ে আমাদের শরীরটা আছে, পা ও হাত, এগুলো কিন্তু যখন কাজ করার ফলে ক্ষয় যায়, এটা কিন্তু ঘর্ষণের কারণে হয়ে থাকে। ঘর্ষণ কিছু কিছু ক্ষেত্রে ঘর্ষণ বৃদ্ধি করতে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে ঘর্ষণ কমানো হয়। তবে যে জিনিসটা যত মসৃণ অর্থাৎ সমান তেলে সেই জিনিসটার ঘর্ষণ তত কম হয়। আবার আমরা যে ইঞ্জিনের পার্টসগুলো রয়েছে, যে আমরা যে বল বিয়ারিং যেগুলো ইঞ্জিনে ব্যবহার করা হয়, এখানে ঘর্ষণ কমানোর জন্য এখানে পিচ্ছিলকারক বা লুব্রিকেটিং পদার্থ ব্যবহার করা হয়। যেমন এখানে মোবিল, তারপরে গ্রিস, এই সকল পদার্থ ব্যবহার করে বস্তুটাকে পিচ্ছিল করা হয় যাতে ঘর্ষণ কম হয়। ওই জন্য প্রতিটা ইঞ্জিনের ভিতরে আমরা কিন্তু গ্রিস, মোবিল এগুলো ব্যবহার করে থাকি যাতে ঘর্ষণ কম হয়। আবার আমরা দেখি গাড়ির চাকাতে কিন্তু খাঁজ কাটা থাকে। আবার রাস্তা যখন পিচপাড়া থাকে সেটি কিন্তু একবারে মসৃণ নয়, কারণ গাড়ির চাকা এবং রাস্তা যদি একবারে মসৃণ হতো, যদি ঘর্ষণ কম হতো, তাহলে নিশ্চয়ই গাড়িকে ব্রেক কষানো যেত না, গাড়ি অ্যাক্সিডেন্ট করতো। কারণ মাটির সাথে ঘর্ষণ কম হওয়ার ফলে গাড়িটা রাস্তা থেকে নেমে যেত, অথবা তাকে ব্রেক করে আর থামানো যেত না। তখন ইচ্ছামতো গাড়ি থামাতে না পারলে নিশ্চয় আমাদের অ্যাক্সিডেন্ট হতো। ওই জন্য কি করা হয় যে প্রত্যেকটা গাড়ির টায়ার, আমাদের স্যান্ডেল যে পায়ে পরি, জুতা পরি, জুতের নিচে এগুলোতে কিন্তু খাঁজ কাটা থাকে, অর্থাৎ অমসৃণ অবস্থায় থাকে যাতে ঘর্ষণ হয়। তাহলে ঘর্ষণ যেরকম আমাদের উপকার করে, ঠিক এই ঘর্ষণটা আমাদের আবার ক্ষতি করেও থাকে। ওই জন্য এই ঘর্ষণকে নেসেসারি এভিল বা প্রয়োজনীয় উপদ্রব বলা হয়। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো। এই অধ্যায়টা তোমরা বইটাতে ভালো করে পড়বে এবং আমার এই লেকচারটা মনোযোগ সহকারে দেখবে। মোটামুটি আশা করা যায় তোমরা বুঝতে পারবে। থ্যাংক ইউ, ভালো থেকো, আবার সামনের ক্লাসে দেখা হবে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।